আমি দেখেছি সুব্রত মুখার্জির বাড়িতে নিজের কার্টুনটা ঝোলানো রয়েছে আঁকা। কোনো এই বছর হজমিগুলি ওনার একটা পছন্দ খাবার, হজমিগুলি এটা খুব পছন্দ করে, মানে সেটা প্রতিদিন অফিসের সামনে পাওয়া যায়। উনি একদিন বলেছিলেন, তখন আমি এটাতে পলিটিক্যাল অ্যাঙ্গেল দিলাম যে মানে উনি সবচেয়ে বেশি গালাগালি খান। আমার করা অনেক খবর তারা পদ্মশ্রী পেয়েছে। আমি কিন্তু প্রথম রিপোর্টার যে চিতপুরে বীজ ভেঙে যাওয়া পাওয়া পেয়েছে। আমার কম্পোজ করা গান তো মানে শোনা গেলে সেটা হচ্ছে সবচেয়ে সেটা মদনদার কণ্ঠেই হয়েছে। মদনদা গেয়েছে, মদনদার হিট যত গানগুলো সব আমার লেখা, আমার কম্পোজ করা, আমার ভিডিও আইডিয়া দেওয়া, সে রাইট ফ্রম ওই একদম মাচায় গাথা, যেখানে প্রথম থেকে ওলাভ দিই। আশেপাশে এখন এমনিতে অনেক খারাপ জিনিস ঘটছে, তো সেগুলো আমরা রিপিটেডলি দেখতে পাই। মাঝে মধ্যে এইগুলোই স্বস্তির একটা খবর পেলে মনটা যেন মনে হয় যে সব মানে সবের মাঝে একটু হলেও ঠিক আছে। আজকে এখন একটা স্ট্রেস ময় জীবন, মানে কে কী করবে খবরের মধ্যেও তো আমরা শুধু অ্যাংজাইটি এখন একটা খুব কমন শব্দ। তো আমরা রিলস দেখছি, আমরা করছি, আমরা টিভিতে সব জায়গায় যদি এরকম অ্যাংজাইটি থাকে, আমি বলছি যে ভালো জিনিসটা থাকুক না পাশে। আগে বুলেটিন সাজানো হতো, প্রথমে হেডলাইন যাবে তারপরে একটা হলো শেষে একটা সুন্দর একটা প্রবন্ধি শেষ হলো, যেমন পায়েস বা পান বা এই টাইপের। মুখ শুদ্ধির দরকার আছে, অবশ্যই মন শুদ্ধির দরকার আছে, সেই খবর সেটা মনে রাখাটা দরকার। আমি আশা করবো যেন যেরকম কেউ তো থাকেন যারা এইটাকে এনকারেজ করেন, এরকম আমরা পেয়েছি মানে মালিকটা, সেরকম মালিকরা থাকুন। তোমরাও যারা নিজেরা নিজেদের একদম মালিক তারাও এরকম, এইটা ইচ্ছা আছে, এইটা ইচ্ছা আছে যে এরকম খবর তথাকথিত না করে একদম স্ট্রিক্ট করা এবং ভালো কিছু জিনিসগুলোকে করা, এটাই। আচ্ছা, এখন যারা যুব সাংবাদিক আসছে অথবা যারা সাংবাদিকতা নিয়ে পড়বে বলে ভাবছে যে আমি ইন ফিউচার নিজেকে দেখতে চাই, যে তাদের জন্য কিছু অ্যাডভাইস? তাদের জন্য অ্যাডভাইস এটাই বলবো যে চাকরির বাজার খারাপ। ওভারঅল সাংবাদিকতা যদি দেখা যায় যে খবরের কাগজ, টিভি চ্যানেল, এইখানে চাকরি করবো বলে করা, সেটা করা খুব মানে আমি ডিমোরালাইজ করছি বা আমি আশাহত করবো না কাউকে, কিন্তু এটা ঘটনা, এটা হচ্ছে ফ্যাক্ট। চাকরির বাজার খারাপ, ফলে আমাকে ভাবতে হবে জার্নালিজম নিয়ে আমি অন্য আর কী করতে পারি, সেটাও সঙ্গে ভেবে রাখি। এবং গ্র্যাজুয়েশনটা আমি অন্য কিছু করে আমি মাস্টার্স ডিগ্রি জার্নালিজম করি, যেটা আমার করা হয়েছে। তাতে তারা গ্র্যাজুয়েশনে অন্য সাবজেক্ট যেটা জেনারেল, সেটা থেকে হয়তো অন্য এটা শিফট করতে পারে, এটাকে ফ্রিল্যান্স করতে পারে। যেরকম দিন আসছে মজুর, যেটাকে মোবাইল জার্নালিজম, আমি তো করতেই পারি। আমার মতো করে ইউটিউব চ্যানেল চলে এসছে। আগে করতে গেলে একটা স্যাটেলাইট চ্যানেল করতে গেলে আমাকে ভাবতে হবে টিভি, ভাবতে এত কোটি কোটি টাকা খরচা। আমি তো এখন করতেই পারি, আমার নিজের করতেই পারি। এরকম করে এটা অনেকেই করছে, যে তার থেকে বেশি কি ভালো হতে পারে। আমি ফলে বলবো ডিজিটাল সাংবাদিকতার দিকে নজর দেওয়া, শেখা। এই তোমরা যেমন করছো এরকমভাবে কাজ করা, এর উন্নতি আছে, এর ভবিষ্যৎ আছে। এইটা এই উৎসাহ দেওয়ার জন্যই তোমাদেরকে করার জন্য আমি আরও এইটা দিচ্ছি। ফলে ডিজিটাল দিকটাতে নজর দেওয়া। আর আমি যদি ভাবি এই চ্যানেলে আমি যে খবর ওইটাও মাথায় রেখে বা কাগজ এখন যুক্ত ডিজিটাল হয়েছে এবং সেখানে আমি আমার মতো করে এখন ওই নিজের করে যদি নেমে পড়া যায়, যেটা আমরা এখন আর পারি না। আমরা সংসার করে হয়ে গেছে, আমাদের ইএমআই আছে, ফলে আমাদের কারোর ছাদের তলায় একটা থাকতে করে আমরা করি, কিন্তু তাতে অনেক সময় হয় আর কি, মানে আটকে ওই আর কি। তো মনে হয় নিজে যদি করতে পারতাম, শুরু করতে পারতাম, হয়তো হবে, ভবিষ্যতে হয়তো হবে, আমি জানি না, হয়তো সেটা করতাম। আচ্ছা, এই তো মানে সাংবাদিকতার জীবন, মানে কখন কাজ থাকছে মানে কোনো ব্যাপার নেই, কখন বাড়ি ফেরা হচ্ছে ঠিক নেই। বাড়িতে কীভাবে সামলানো হবে? না, ওটা একটু মুশকিল হয় অনেক সময়। কাজের ক্ষেত্রে যেমন কালকেই হয়েছে,
তো কাজের মধ্যেই আর কি ওটা করে ফেলতে, অর্থাৎ সেই জায়গায় আমি আমার মতো গেলাম, ওরা ওর মতো গেল, গিয়ে ঘুরে আমার মেয়ে আছে, ওরা খুব টাফ বিষয়টা, খুব বাড়িতে কি সবাই একটু রেগে থাকে সবসময়? না, জানে তো জেনেই বিয়ে করেছে, জেনেই ইয়ে করেছে, তো মেনে নেয়। কিছু ক্ষেত্রে মেয়ে এখন একটু বিদ্রোহ করে, মেয়ে ক্লাস 6-এ অফিস 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 আবার নিজে আবার দেখে এও করে, তো ওই মিলেমিশে আর কি। তবে মনে হয় যে একটা সময় পর যে এই ফ্রিলি করাটা, যেটা এখন অনেকটা পারি, অর্থাৎ আগের মতো তো আমাকে আমি নিজের ইচ্ছা মতো সেই স্বাধীনতা আমাকে আমার এই হাউস সিএন স্বাধীনতা সেই যে আমাকে দিয়েছে, টিম আমাকে দিয়েছে, ফলে তাদের কাছে আমি অবশ্যই একদম মানে কৃতজ্ঞই বলবো, কারণ এটা কৃতজ্ঞতার জায়গা যে তারা অবশ্যই বুঝতে পারছেন কি যেটাকে বলে কি জিনিস পাওয়া যাবে, কিন্তু সেটি বুঝতে পারাটাই তো অনেক, শুধু বুঝতে পারাটাই তো অনেক। হ্যাঁ, এবং হ্যাঁ, আমার কাছে খবরের গুরুত্ব আছে, তো সেই দিক থেকে অবশ্যই আমি যে ওই খবরটা আমি করতে পারছি, কারণ সেটা একটা ব্যাপার, সেটার জন্য কিন্তু ওদের কৃতিত্ব একদম যে এত তো এই মিডিয়ার ভিড়ে, তো তারা একজন এই খবরগুলোকে গুরুত্ব দিয়ে করতে বলছেন। আমাকে এখন ম্যাক্সিমাম আমি স্পেশাল স্টোরি, ঠিক আছে, সেখানে পলিটিক্যাল হতে পারে, আন্ডার মানে এনিথিং, আমি মনে করলে আমি যেতে পারি যে একটা আমি বলছি আমি সেখানে গিয়ে আমি আমার মতো করে এই যে জায়গাটাতে তারা এরা দূরদৃষ্টি, যাদের দূরদৃষ্টি আছে, যারা নিজেদের এটা বোঝে, তারা এরা আমি বলছি না, যারা বোঝে না তারা এখনও ওই জিনিসটা করবে, কারণ এইটাতে স্বাধীনভাবে কাজ করতে গেলে তখন অনেকটা সেই দিক থেকে আমি অবশ্যই নিজের পক্ষে এবং কৃতজ্ঞ যাদের কাছে কাজ করতে পারছি। আচ্ছা, আপনার মতে এখন বা আগেও জার্নালিস্টরা কি সবসময় জার্নালিজমের এথিক্স নিয়ে কাজ করে নাকি কোনো পলিটিক্যাল প্রভাব? সবসময় যারা বলে যে আমি নিরপেক্ষ, তারা মিথ্যে কথা বলে। নিরপেক্ষ জার্নালিজম কখনো হয় না, তাহলে পলিসি বলে কোনো কথা হতো না, কোনো হাউসের পলিসি বলে কোনো কথা হতো না। প্রাইভেট কোম্পানি, সেই প্রাইভেট কোম্পানির একজন চালাচ্ছেন খবরের সংবাদ মাধ্যম, আর এটা হচ্ছে লাভজনক ব্যবসা নয়, প্রথমে তো ক্ষতি এই হয়, অর্থাৎ তিনি করছেন, ফলে তার একটা পলিসি অনুযায়ী চলতেই হবে। তবে দুপক্ষেরই মতামত দেওয়াটা দরকার, বায়াসড নয়, পলিসি মেনটেন করা আর বায়াসড হওয়ার মধ্যে তফাৎ আছে। তবে সত্যি কথা সত্যি কথার মধ্যে এটা হওয়াটা সেটা বুঝতে হবে, তো মিথ্যে কথা বলা যায় না, সেটা বুঝিয়ে এথিক্স। এখন তো রিপোর্টার হলে এথিক্স আছে, রিপোর্টার হলে এথিক্স, এটা আমি বলি, রিপোর্টার হলে এথিক্স আছে, পোর্টার হলে এথিক্স নেই, আর অন্যের ইয়ে করা, আলোচনা করা, ফলে পলিটিক্যাল থাকবে, অন্য প্রেশার থাকবে, সেটা পলিসি, কারণ একজন চালাচ্ছে, তার বিজ্ঞাপন পেতে হবে, তাকে করতে হবে, চালাতে হবে, তাতেই অবস্থা, তাতেই তো ফলে তো পলিটিক্যাল প্রেশার আরও অনেক থাকবে। এই জন্য এডিটারদের যেটা বলবো যে যারা এডিটার তাদের সামলাতে হবে, দিল্লি থেকে এক, এখান থেকে এক, কীভাবে সামলান তারা, আমি সত্যিকার আমি তো পারবো না। এখন বলুন কি আগের বলুন, বিশ্বব্যাপী আমরা যে প্রতিবাদের ঝড়, যে প্রতিবাদগুলো হয়তো ওঠে কিন্তু তাদেরকে ধামাচাপা দিয়ে দেওয়া, এরকম মানে এই যে প্রতিবাদগুলো, এই যে আস্তে আস্তে সব ধামাচাপা, তাহলে কি মানে প্রতিবাদ করাটা কি বন্ধ হয়ে যাবে? এটা মানুষ হিসেবে আমি বলবো না, সাংবাদিক হিসেবে মানুষ, আমি যে মানুষ সেই সাংবাদিক, ওই যে ওরা যারা বলে যে আমার এই সত্তা, আমার ওই সত্তা, আমি অভিনয় করছি যখন, তখন আমার অভিনেতা সত্তা, আমি যখন ইয়ে করছি, পলিটিক্স করছি, আমার পলিটিক্স সত্তা, এটা হচ্ছে ঢপবাজি। তাহলে আমার ওখানে কী কাজ সত্তা কাজ করেছিল, যেখানে আমরা আমার টিমে বা আমার কোম্পানি কী সত্তা কাজ করেছে, যেখানে পড়ে রয়েছে, ওখানে ছবিও তোলা হচ্ছে এবং তাকে হসপিটালেও নিয়ে যাওয়া হচ্ছে, এখানে কী সত্তা কাজ করেছে? মানবিক মানুষ এবং সাংবাদিক দুটোই একই তো। আমি সাংবাদিকতাটাও করলাম, আমি আমার মনুষ্যত্বটাকে বাঁচাই। আমি সকালবেলা যখন প্রাকৃত্ব করি, আমি দুবার প্রাকৃত্ব করি না, একবার সাংবাদিক হিসেবে প্রাকৃত্ব করলাম, একবার মানুষ হিসেবে বললাম, কারণ সত্যিকারে যারা বলে তো বলে কি প্রশ্ন, প্রতিবাদের এখন যদি বলো
নেপাল, বাংলাদেশ দেখছি, আবার দিল্লি দেখছি, মণিপুর দেখছি, আবার নিজের জায়গাটাও দেখছি, মেলাতে পারছি। তো সেটা মেলাতে পারছি। প্রতিবাদ যদি বেশি হয়, তো গান যদি বেশি হয়, ফিল্ম আর্টিস্টরা যদি বেশি করে, তাহলে তো এখানে হচ্ছে। আর বাংলাদেশ বা নেপালে তো কত কিছুই হয়নি প্রতিবাদ। তাহলে দু রকমের প্রতিবাদ, প্রতিবাদের মধ্যে জল মিশে গেছে। কারণ প্রতিবাদ বা এই তো এতদিন পর্যন্ত চলে এসছে, ডিজিটাল যুগে ডিজিটাল প্রতিবাদও হয়, তাতেও কিন্তু মানে সলিউশন হয়, বা তাতেও কিন্তু সুরাহা হয়েছে এরকম থেকে। কিন্তু প্রতিবাদে জল মিশে গেলে, এখন প্রতিবাদে জল মিশে যাচ্ছে অন্তত বেশ কিছু জায়গা, সেটা কষ্ট দেয়। এই পর্যন্ত বলতে পারি, আর কিছু না। প্রতিবাদ আছে, কিন্তু জল যেন না মিশে যায়, এই হচ্ছে। জল না মিশিয়ে প্রতিবাদ করতে হবে। জল না মিশিয়ে প্রতিবাদটা করতে হবে, তাহলে নিশ্চয়ই করতে হবে। তাহলে নিশ্চয়ই করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, যে নির্ভীকভাবে সাংবাদিকতা অনেকেই করেছে, এবং আমরা বহু মানুষকে কিন্তু শেষ হয়ে গেছি। তাহলে কি এখন সেই নির্ভীকভাবে সাংবাদিকতার যে ব্যাপারটা, সেটা কি আসবে না? এখন কি মানে আমাদের মধ্যে না, নির্ভীকভাবে ডিজিটালি অনেকেই করছে। ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল মিডিয়াতে অনেকে নিজের মতো করে তারা নির্ভীকভাবেই করছে, মানে ভয় নিয়ে বা নির্ভীকভাবেই করেই করছে, অনেকে আছে করছে। তবে নির্ভীক ওইভাবে এখন আর বলা যায় না, নির্ভীক তাদের শেষই হয়ে যেতে হয়। যে কোনো কিছু করলেই নির্ভীকতার যুগ চলে গেছে। আমাকে ভাবতে হবে, ওই তো সব জায়গায় হচ্ছে টাকা, সবচেয়ে বড় কথা টাকা, না হলে ফাঁকা। তো আমাকে যে যাবো, আমি কীভাবে কাজ করবো, আমার জিনিস লাগবে, বা আমার দিনের শেষে ফ্যামিলি আছে, দেখতে হবে। এইটা হচ্ছে পলিটিক্যাল, এটা এত বেশি হয়ে গেছে, ফলে এই হচ্ছে। তো যদি আমরা নির্ভীকভাবে একটা পলিসি নিয়েও করি, সেটা করলেও অনেকটা হবে, কিন্তু সেটাও তো এখন এতটাই হয়ে গেছে, পোলারাইজ হয়ে গেছে। এই জায়গাটা দাঁড়িয়ে নির্ভীকতা ফিরবে বলে মনে করি না। তবে মাধ্যম বদললে আমি অবশ্যই অনেকগুলো মাধ্যম দেব, সেখানে হয়তো কিছু জিনিস থাকবে যেগুলো মানে নির্ভীক হয়ে যাবে। অর্থাৎ ছবিতে যদি উঠে যায় গুলি করে, মানে একটা কলেজে একজন পুলিশের মেয়ে, পুলিশের গুলিতে কেউ মারা গেছে, যদি ছবিটা উঠে যায়, যখন ক্যামেরা আবিষ্কার হয়নি তখন ছবিটা উঠে যায়, ফলে তখন নির্ভীক সাংবাদিকতা। কিন্তু ছবিটা যদি একবার উঠে যায়, সেটা যদি একবার চলে যায়, তখন তো সেটা তো নির্ভীক। অর্থাৎ আমাদের যন্ত্রগুলো নির্ভীক আছে এখনো, নির্ভীক সাংবাদিকতার যে যন্ত্র ইনস্ট্রুমেন্ট, সেগুলো নির্ভীক আছে বলে এখনো। যেমন ডিজিটাল মিডিয়া আসার পর অনেক কিছু এরকম হয়েছে, যেটা এখন তো ডিজিটাল মিডিয়া থেকে খবর, ফলে সেক্ষেত্রে আরও সুবিধা হচ্ছে, মোবাইলেতেই উঠে যাচ্ছে। এখন একটা লোকই একটা করতে পারে, ফলে সেখানে প্রতিবাদ হচ্ছে, সেখানে সে নির্ভীক সাংবাদিক, সেটা খবর দিয়ে তুলে ধরে গেছে সাংবাদিক। বরঞ্চ আরও বেশি সাংবাদিক, সেখানে ও কোনো মিশাই নেই, জাল বেছে। তবে এআই আসার পর যে কী হবে, সেটাও খুব মুশকিল। এই এআই নির্ভীকতাকে কতটা আবার রাখতে দেয়। আমি বলবো, হাতে যে মোবাইল নিয়ে কোনো একটা খবর তুলে তার নিজের প্ল্যাটফর্মে ছেড়েছে, সে হচ্ছে নির্ভীক সাংবাদিক। হোক নাই হোক, সে একদিন নির্ভীক সাংবাদিক। এটা কিন্তু এটা ভাবতে, কারণ সে তো সেই ভয়টা পাচ্ছে না খবরটা ছড়ার জন্য। এই যে যেমন তোমরা একজন আমার এটাকে তুলে দিচ্ছ, আমি কথা নির্ভীক সাংবাদিক কাজ করছে। থ্যাংক ইউ, ভালো লাগলো। আচ্ছা, আমরা অনেক গল্প করলাম, এবার একটা র্যাপিড ফায়ার খেলবো ছোট্ট করে। কয়েকটা প্রশ্ন করবো, এক কথা। ফেভারিট ফুড? লুচি। সবাই জানে লুচি, সবাই জানে। ছোলার ডাল না লুচি? লুচি, শুধু লুচি, নুন দিয়ে লুচি, ছোলার ডাল দিয়ে লুচি, লুচি 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 নিয়ে অনেক কাহিনী আছে। আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, মহারাজ আমাকে স্পেশাল টিফিন লিখে দিতেন,
দুটো টিফিন পাবে, আমার বাড়িতেও জানে, আমার মানে 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 লুচি সবাই মানে এই রাজবাড়ি এখানে এরা সবাই মানে সবাই জানে যে প্রীতম মানে লুচি পছন্দ, আচ্ছা সব হেরে যায়। আচ্ছা, মিউজিক জনরা কোনটা বেশি পছন্দ? মানে কি বলছে, দেশীয় না বিদেশীয়? দেশীয় বিদেশীয়? ফিউশন পছন্দ, তবে সবসময় এগিয়ে রাখবো ক্লাসিক্যাল, একদম ভালো খাঁটি ক্লাসিক্যালকে এগিয়ে রাখবো। ক্লাসিক্যালকে এগিয়ে রাখবো, অনেকে যদি ভাবে যে আমি ক্লাসিক্যাল মানে অনেকে মনে করে যে এই যে মনে করে না যে ক্লাসিক্যাল মানে এই তাকে আমি বুঝিয়ে দিই। ধরো এখন এই সন্ধে হচ্ছে, আমি তাকে বলে দিই আমার এটা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে সন্ধ্যের রাগ হচ্ছে ইমন, নাও জানতে পারি সে রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, এইটা হলো এটা। এটাতে যদি আমি ক্লাসিক্যাল গাই মোরি গাগরা না মোরি গাগরা না ভরনো দেতা, এখানে আমি টান করলাম, কিছু টান টান করলাম যে নিরে গা রে নিরে গা মা রে নিরে গা মা পা মা রে নিরে গা, বললে এই দেখো ক্লাসিক্যাল না। তুমি যদি বেলুর মঠ ভালোবাসো, তুমি তাহলে এই গানটা শোনো, মনে হচ্ছে না আগেরটার সঙ্গে কোথায় মিল আছে, মেয়েদের তুমি যদি মান্নাদের গান পছন্দ করো, তুমি শোনো বেহাগ যদি না হয় দাজি না না, এখানে তো আমার ইমন লেখাই রয়েছে, দেখো কোথায় মেয়ে না 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 নিরে না। তুমি যদি তাও পছন্দ না করো, তুমি হিন্দি গান পছন্দ করো, যাতা কাহা নিরে গা রে নিরে গা মা গা রে যাতা কাহা রে বাবা যা, তাহলে তুমি ওটা অবজ্ঞা করো, ঠিক আছে? র্যাপিড ফায়ার, আমি ফায়ারটা জ্বালিয়ে রেখে যাচ্ছি, র্যাপিড আর হতে দিচ্ছি না। রেডিমেড কাটলেট না হোমমেড কাটলেট? সব কিছু এখন এই এতে দাঁড়িয়ে, কাটলেট যদিও বাড়িতে এখনো হয়নি, কিন্তু বিরিয়ানিটা হয়। আমার মানে মিসেস প্রীতমদের রান্না ত্রিবেণী রান্না তো করে, আমি নিজেও রান্নাও করতে পারি। বিরিয়ানি হয় তো বিরিয়ানিটা দেখে বুঝে গেছি কাটলেটও ভালো হয়, হোমমেড। হোমমেড এবং সবাইকে বলবো, তোমাকে বলবো যা দিন পড়েছে হোমমেড না হলে একদম বিশ্বস্ত যে জায়গা আছে ওইটা থেকেই সব কিছু বন্ধ করবো, সব পেটটা একটা ব্রেন, সেকেন্ড ব্রেন। আচ্ছা, স্ট্রেস রিলিফ টিপ? ওরে বাবা, আমার নিজেরই তো প্রচুর আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ভাবতে হবে নিজের মতো করে। চা খাবে না? আমি চা খাই। হ্যাঁ, স্ট্রেস রিলিফের জন্য, হ্যাঁ খাওয়া একটা স্ট্রেস রিলিফ, মানে আমার সামনে যদি লুচি কেউ আনে আমি কিন্তু মানে অনেকটাই স্ট্রেস রিলিফ, এটা একটা। তবে আরও আছে, আরও আছে, গন্ধ একটা আমার কাছে বড় স্ট্রেস, গন্ধ, হাওয়া একটা বড় স্ট্রেস। এইরকম না, গান শোনাটাও অনেক সময় না, মানে আমি দেখেছি আমার এই পেশায় থাকার ফলে যে স্ট্রেস আমার হয়েছে, আমার সঙ্গে সাইকিয়াট্রিস্টের ইভেন আমাকে মনোবিদের পরামর্শ নিয়ে ওষুধ পাই ইত্যাদি, সেগুলো আছে, সেই একটা পার্ট আছে, সেটা এগুলোও আমি বলছি। যখন ওইসব হয় তখন গানও শুনতে ইচ্ছে করবে, গান গাইতে ইচ্ছে করবার চেষ্টা করবে, গান তো বটেই, কিন্তু ওই হাওয়া বা গন্ধ, সেই হাওয়া গন্ধ একটা আছে, সেটা আমি জানি না কখন আসতে পারে, সেটা জানি না কখন, কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, অনেক বছর আগে, যে অদ্ভুত সেই ওই শ্বাসটা নিলে মনে হয় যে এটা ইন্সপিরেশন ফর ক্রিয়েটিভিটি মানে জেনারেল এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানে আমার ওয়াইফ, হ্যাঁ আমার ইন্সপিরেশন এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়ে তো আছে, তবে ইন্সপায়ার করার জন্য একটা, মানে ইন্সপায়ার করা হয়তো দুরকমভাবে, তোমাকে জায়গাটা না দিয়ে ক্রিয়েটিভিটি তোমার ওই জায়গাটা, হ্যাঁ মানে তুমি এটা ভীষণ রকম মানে যেটুকুনি সেটুকুনি, এটা একটা কথা। আচ্ছা,
প্রিয় জায়গা, শহর হতে পারে? প্রিয় জায়গা তো অনেক আছে। আমি একসময় ট্রেনে করে সাইকেলে করে ঘুরতাম, পাড়ায় পাড়ায় ঘোরা। আমরা এটা বাইরে গেলেও মেয়েকে চাপিয়ে নিয়েও ঘুরি বা নিজেও ঘুরতাম। আমি বলি সেকেন্ড মানে জায়গা নাকি বাইরে যাবো? যা ইচ্ছা, মানে ঘুরতে যাওয়ার জায়গাও বলতে পারেন, অথবা ঘুরতে আমাদের যাওয়ার শহরের মধ্যেও কোনো জায়গা, জায়গা? আমাদের শহরের মধ্যে অবশ্যই কুমোরটুলির ওই জায়গাটা আমার মানে মেন্টালি পলিটিক্যালি মানে ইয়েভাবে সমস্তভাবে আমার খুব পছন্দের জায়গা। আমার পুরনো বাড়ি যেখানে ছিল, মাকড়দা রেল স্টেশন ছিল, সেই জায়গাটা একটা স্বপ্নের জায়গা। হ্যাঁ, ওখানে আমি মাঝে মাঝে যাই। এবারে এই দুটো জায়গা। আর বেড়াতে যাওয়ার যদি হয় সেকেন্ড ডেস্টিনেশন উড়িষ্যা ভালো হয়েছে। মানে সমুদ্র ভালো লাগে? সমুদ্রের জন্য উড়িষ্যায় যাই, সমুদ্র না, উড়িষ্যা জায়গাটা ভালো লাগে। হ্যাঁ, ছানাপোড়া ভালো লাগে, মন্দির ভালো লাগে, জগন্নাথ দেব ভালো লাগে। সমুদ্র তো বটেই, সমুদ্র অন্য অনেক জায়গা, কিন্তু উড়িষ্যা সেকেন্ড হোম মনে হয়। যদি কখনো রাজ্য ছেড়ে যেতে হয় উড়িষ্যা, সেরকম প্ল্যানিং চলছে। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন, জার্নালিস্টদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এখন জার্নালিস্টদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকা। টিকে থাকা, টিকে করে থাকা, সেটা টিকে থাকা। এবং টিকে থাকা মানে কি আমি বলছি যে ইয়ে করে টিকে থাকা তা না, তার জন্য মাধ্যমটা জানতে হবে। ওই আবার ঘুরে ফিরে আসছি, ডিজিটাল মাধ্যম জানতে হবে। টিকে থাকা, টিকে থাকা মানে খারাপ নয়, ভালোভাবে টিকে থাকা। সেই জন্য মাধ্যমটাকে এই একটা ডিজিটাল চ্যানেল করে ইয়ে করে বলতে গুরুত্ব হবে। খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। তোমার সাথে কথা বলে দর্শকদেরও আশা করি খুব ভালো লাগবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলুন। দেখেন না, আপনারা এই মাধ্যমের সঙ্গে থাকুন, আপনারা ওদের সঙ্গে থাকুন, আমিও আছি। দেখুন, এই যে ভালো ভালো কথা বা ভালো ভালো জিনিসগুলো, এইগুলো দেখার, এগুলো শোনার দরকার আছে। ওরা খুব ভালো কাজ করছে, ওদের অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা রইল। নমস্কার।